অনেকেই বলে তাসের ঘরের মতন আমার সংসার ভেঙে গেল। কার কতটা ভেঙেছে সেটা আমি বলতে পারবো না, তবে আমার চোখের সামনে যে আমার সংসারটা তাসের মতন ভেঙে গিয়েছিল সেটার কথাই আজকে বলবো। সুপ্রভাত সবাইকে। সকালবেলায় উঠে এটা এখন একটা নতুন ডিউটি হয়েছে। জানি না কবে থেকে যে এত গাছের প্রেমে পড়ে গেলাম, গোটা ঘরই মনে হয় আমি একদম গাছেই ভরে দিয়েছি। আমার গুগল তো বলে মা আমাদের ঘরটা হয়েছে একটা জঙ্গল থিমের। সত্যি জানি না কেন এত ইনডোর প্লান্ট কেনার শখ জেগেছে আমার, যে সব সময় মনে হয় যে এই গাছ কিনি ওই গাছ কিনি আর যত্ন করি। হয়তো এটাই একটা আমাদের সময় কাটানোর একটা আমার মোক্ষম একটা ওষুধ হয়েছে। তো রাতের বেলায় সমস্ত কাজকর্ম তো সেরেই রেখে দিই, কারণ কেউ ঘুম থেকে ওঠে না, আমিই আগে উঠি। উঠে এই যে বাসনগুলো রাতে মেজেছিলাম সেগুলোকে জায়গা মতন রাখা, তারপরে ম্যাক্সের খাবারটা ভিজিয়ে দেওয়া। তো সকালবেলায় অনেক কাজই থাকে আমার, কারণ যতটা নিজের একা হাতের সংসার যতটা করে এগিয়ে রাখা যায় ততটা আমারই হেল্প হয়। আর রাত্রেবেলা একটুখানি মেথি ভিজিয়ে রাখি, সেই মেথি জলটা খাই। যেহেতু ডায়াবেটিস আছে আমি চেষ্টা করি যতটা আমাকে মেডিসিন না খেতে হয়, কারণ মেডিসিন না খাওয়ার একটা আমার মানে এটা আমার একটা অ্যালার্জি বলতে পারো, যে মেডিসিন আমি খেতে চাই না। এই নিয়ে আমার ওর বাবার সাথে প্রচণ্ড অশান্তি হতো। আমার ওষুধ খাই বা না খাই, তবে ম্যাক্সের ওষুধ কোনো কথাই নেই। ম্যাক্সের ওষুধ একদম টাইম টু টাইম আমাকে ঘড়ির কাঁটার সাথে মিলিয়েই দিতে হবে। এটাই হয়তো একজন মায়ের দায়িত্ব। তো সবাই উঠে গেছে আমার রাজপুত্ররা সকাল সকাল। তো কিছুদিন দিয়েই দেখছি আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু কিছু মানুষ এসে নেগেটিভিটি ছড়াচ্ছে। যদি জিমে যাওয়ার কোনো ক্লিপ আমি শেয়ার করছি তখন বলছে এই বুড়ি আবার বুড়ি বয়সে জিমে যাচ্ছে, জিমে গিয়ে শো আপ করছে, আমার বডি শেমিং করছো। যদি কোনো খেতে খেতে ভিডিও পোস্ট করছি তখন বলছো নিজের বরটাকে খেয়েছিস, এবার খেয়ে খেয়ে মর। যদি কোনো এমনি কাজ করার ভিডিও শেয়ার করছি তো তখন আবার বলছো এটা দেখানোর কি আছে। আচ্ছা, 24 ঘন্টার ভেতরে একটা 5-6 মিনিটের একটা ভিডিও বা 30 সেকেন্ডের একটা রিলস যদি পোস্ট করি, সেটা দেখে তোমরা বিচার করতে চলে আসো। তোমরা সবাই জানো কম বেশি আমি একজন সিঙ্গেল মাদার। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাকে নিজের হাতেই করতে হয়। সারা দিনে আমি কয় ঘন্টা বা কয় মিনিট রেস্ট করি আমি একদম পুরো পাটপাট করে গুনে বলে দিতে পারবো। সেই যে সকালে চোখ মেলা থেকে শুরু হয় আর রাতে চোখ বন্ধ করা পর্যন্ত আমি নামক মেশিনটা চলতেই থাকে। কোনো দিন যদি আমার বাড়িতে বাজার না থাকে তাহলে আমাদের পেটটাকে উপোস দিয়েই থাকতে হয়, কারণ আমার কোনো লোক নেই যে আমাকে এসে বাজার করে দেবে। আমাকে ব্যবসাও দেখতে হয়, আমাকে বাজার করতে হয়, আমাকে রান্না করতে হয়, এমনকি জলটাও রাস্তার কল থেকে টেনে টেনে আনতে হয়। যারা মোটামুটি প্রথম থেকেই আমার ভিডিও দেখেছো তারা জানো যে হ্যাঁ, এক সময় এমন পরিস্থিতিও এসেছিল আমার শাখা পলা এগুলো আমাকে বিক্রি করে দিতে হয়েছিল। তাহলে সেই সময়টা তো তোমরা আমার দেখেছো যে আমি কতটা কষ্টের ভেতর থেকে গেছিলাম। যখন আমার স্বামী মারা গেল তখন 3টি মাস আমি একদম ঘরে বন্দি হয়ে গিয়েছিলাম। সারাক্ষণ এটাই চিন্তা করতাম যে আমি কি করে আমার ছেলে মেয়েদের পড়ার খরচা চালাবো, কি করে ম্যাক্সের খরচা চালাবো, কি করে শাশুড়িকে খাওয়াবো, কি করে নিজে খাবো, নিজের ওষুধের জোগাড় করব। তখন আমার বাড়ির আত্মীয় স্বজনরা সবাই আমার পাশেই ছিল, বলছিল আমরা আছি, কিন্তু সবাই আছে আমি এটা জানি, তার মানে সবাই তো আমার সংসারটা নিশ্চয়ই চালিয়ে দেবে না। তখন আমি এটাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই গয়নাগাটি বেচে হলেও ব্যবসাটাকে আমাকে দাঁড়া করাতে হবে, কারণ সেই 3-4 মাস লোকে আমাদের যা সর্বনাশ করার করে দিয়েছিল। আমাদের মিস্ত্রিরাই আমাদের নাম ভাঙিয়ে কাজ ধরে ধরে খেয়েছে। টাকা পয়সা মার্কেটে যা ছিল, বিশ্বজিৎ সরকারের টাকা পয়সা সবাই মেরে খেয়েছে। তাহলে আমার সংসারটা চলবে কি করে? যদিও বা আমি একটুখানি নার্সিং ট্রেনিং করেছিলাম, তো ভাবলাম, আমার বোন বলল দিদি তোকে হসপিটালে ঢুকিয়ে দেবো, তুই সেখানে কাজ করবি। কিন্তু 8-10 ঘন্টার যদি আমি হসপিটালে গিয়ে সময় কাটাই তাহলে আমার বাড়িটা কি করে চলবে? অনেক কিছু ভাবার পরে ভাবলাম না, এই টলমটল ব্যবসাটাকেই দাঁড়া করাতে হবে। তখনই মনাকে নিয়ে সিদ্ধান্ত নিলাম যে আমি মার্কেটে বেরোবো, ব্যবসাটা করব। রানীগঞ্জ, দুর্গাপুর, আসানসোলের এমন কোনো দোকান, এমন কোনো ফ্ল্যাট বিল্ডিং ছিল না যেখানে আমরা ভিজিট করিনি। বৃষ্টি, ঝড়, রোদ সমস্ত কিছুকে উপেক্ষা করে আমি আর আমার ওইটুকুন ছেলে ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে আমাদের ভিজিটিং কার্ড আমি বিলি করেছি। এমনকি ফ্যাক্টরিতে যেখানে 1000 জন পুরুষ মানুষ কাজ করছে সেইখানেও গিয়ে আমি মাল সাপ্লাই করে এসেছি, সেটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু তখন এটা ভেবে নয় যে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের রোজগার আসবে, টাকা কামাবো। এটা ভেবে যে না, যারা মনে করে যে সিঙ্গেল মাদার বলে সে
একা হয়ে গেছে, সে কিছু করতে পারবে না, আমাকে দেখে তারা একটু হলেও মোটিভেট হবে। আর সত্যি তোমরা বলো দিদি তুমি আমাদের ইন্সপিরেশান, তোমাকে দেখে আমরা জোর পাই, সেটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আজকে যদি আমি 2-5 হাজার টাকা যেটুকুই পাই সেটা আমার উপরই পাওনা, এটা আমার কষ্টের ফল যে আমি এখান থেকে আর্নিং করি। কিন্তু তখন আমি এই আর্নিংয়ের জন্য আমি কিন্তু দাঁড়াইনি বা আমি এই ভিডিও করা শুরু করিনি। তবে হ্যাঁ, কিছু মানুষ, যখন আমি একজন মেয়ে ছেলে হয়ে মার্কেটিং করতে বেরোতাম, মানুষের অনেক রকমের খারাপ নজর থাকে, যেটা আমার ছেলে বুঝতে পেরেছিল যে মাকে নিয়ে বেরোই, মাকে নিয়ে বেরোলে পরে এরকম মানুষ কটাক্ষ করে তাকায় পুরুষ মানুষরা অনেকেই। তো আমার ছেলে তারপর থেকে আমাকে মার্কেটে নিয়ে যাওয়া বন্ধ করে দিল। তো তখন থেকেই আমি পুরোপুরি ফেসবুকে আমার সময়টা দিই, আমার ঘরের ছোট ছোট ক্লিপ, ছোট ছোট ভিডিও, রান্না করা, খাওয়া বলো যাই হোক না কেন, আমি সমস্ত কিছু নিয়েই তারপরে পুরোপুরি প্রফেশনালভাবে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করা শুরু করলাম। আর তখন আস্তে আস্তে যত দিন গেল, বছরখানেকের ভেতর আমার ছেলেও একটু বিজনেস নিয়ে, ওরও শিক্ষা হলো যে হ্যাঁ মার্কেটে টিকতে গেলে কিভাবে কি করতে হবে কি। তো এইভাবেই আমাদের জার্নিংটা শুরু হলো। আমার কিন্তু বরের ব্যবসা, ভালো ব্যবসা ছিল আমাদের, চলতে ফিরতে আমাদের বাড়ি গাড়ি সমস্ত কিছু কিন্তু আমাদের ব্যবসা থেকেই করা সমস্ত কিছু। কিন্তু মানুষ এতটাই খারাপ এই দুনিয়ায়, যেই না মাত্র আমার বরের সাডেন ডেথের খবরটা ছড়িয়ে পড়েছে, আমাদের যা সর্বনাশ করার সবাই করে ফেলেছে। তো দায়িত্ব এলো এবার আমাদের নিজের উপর। তো তোমরা যখন সমস্তটাই দেখেছো, আমার খারাপ সময় থেকে আমি কত কেঁদেছি, কত কেঁদে কেঁদে আমি বলেছি, আমাকে নিয়ে অনেক রকম সমালোচনা প্রত্যেকটা ভিডিওতে করেছো। আজকে যখন সেই খারাপ সময়টার পরে একটু ঘুরে দাঁড়িয়ে একটু ভালো আছি সন্তানদের নিয়ে, তো সেই সময়টাকে কেন তোমরা অ্যাকসেপ্ট করতে পারছো না, কেন সেটা নিয়ে পিএনপিসি করছো, আমি সেটাই বুঝতে পারছি না। তার মানে কি খারাপটাই দেখতে সবাই পছন্দ করে, ভালো থাকাটাকেই মানুষ সত্যি মেনে নিতে পারে না? কিন্তু আমি কি করব, যখন যেরকম সিচুয়েশন ছিল তখন সেটাই তুলে ধরেছি। এটাই হয়তো দুনিয়ার রীতিনীতি, যে আজকে খারাপ কাল হয়তো একটু ভালো হবে। তো আমি জানি না যে তোমরা কেন এরকম আমার সাথে